হৃদিতা রেগে বলল, ছি, তোর জন্য একজন নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলো। আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, ঘৃণা করি তোকে। দুর্জয় বলল, আমাকে যখন ভালোবাসবেই না তাহলে তোকে সেই ব্যবস্থাই করছি, দাঁড়া। দুর্জয় এই কথা বলে হৃদিতার দিকে কুমন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই তানিশা বলে উঠল, দুর্জয় ভালোই ভালোই হৃদিতাকে ছেড়ে দে, নয়তো কিন্তু এই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলবো। দুর্জয় বলল, কি, তুই আমার মাথা ফাটাবি? দাঁড়া, আগে তোকেই দেখে নিচ্ছি। এই বলে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই তানিশা অনেকটা ভয় পেয়ে বলে উঠল, আমার দিকে আরেক পা এগোলে এই পাথরটা তোর মাথায় পড়বে। তানিশা ভয়ে কান্না করার অবস্থা প্রায়। ব্যাস, দুর্জয় তানিশার কোনো কথাই কর্ণপাত না করে তানিশার দিকে যেতেই দুর্জয়ের চোখে সজোরে পাথরটি আঘাত করতেই দুর্জয় চোখ ধরে মাটিতে বসে পড়ে। এই সুযোগে হৃদিতা আর তানিশা সেখান থেকে পালিয়ে গিয়ে দ্রুত প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে দুর্জয়ের নামে নালিশ করেন। ফলে প্রিন্সিপাল স্যারও দুর্জয়ের নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। সেদিন হৃদিতা কিংবা তানিশা তাদের দুইজনের একজনেরও শিক্ষা সফরে কোনো আনন্দ উল্লাস করতে পারেনি। তাদের দুইজনেরই ভুল ভেঙেছে। হৃদিতা তো কান্না করে তানিশাকে বলে ফেললো, তানিশা, বিশ্বাস কর, আমি সত্যি এসব জানতাম না, জানলে কখনো তোর ভাইয়ের সঙ্গে এমনটা করতাম না। তানিশা বলল, এখন এসব বলে কি হবে? আমিও তো তোর পক্ষ নিয়ে আমার ভাইকে অনেক অপমান করেছি। বোন হয়ে যে কথাগুলোকে ভাইকে বলা যায় না সেগুলোও বলেছি। হৃদিতা অনুরোধের স্বরে তানিশাকে বলল, তানিশা, তুই কি পারবি না তোর ভাইকে একটু বুঝাতে? তানিশা বলল, কি বুঝাবো বল? ওই দিন যে কথাগুলো বলেছি এরপর থেকে আমার সঙ্গে কথাই বলে না। আগে তো ওর জ্বালায় বাড়িতে শান্তি মতো বসতেই পারতাম না, কোনো না কোনো বিষয় নিয়ে দুষ্ট মিষ্টি ঝগড়া লেগেই থাকতো। কিন্তু ওই দিন এসব বলার পর আমার সঙ্গে কথা বলবে তো দূরের বিষয়, আমি যেখানে থাকি সেখানের আশেপাশেই থাকে না। এখন তো আমারই খারাপ লাগছে, কোন মুখ নিয়ে তাকে ছড়ি বলে সবকিছু সমাধান করে নিব। হৃদিতা বলল, আচ্ছা, আমার সঙ্গে কি তোর ভাইকে গিয়ে একটু দেখা করিয়ে দিতে পারবি? আনিশা বলল, আমার মনে হয় না ও তোর সঙ্গে দেখা করবে। তাছাড়া আমি তো ওকে ছোট থেকেই চিনি। ও যদি একবার কাউকে মন থেকে বের করে দেয় তাহলে তাকে কখনো আপন করে কাছে নেয় না। হৃদিতা তানিশাকে হাত জোর করে বলল, যেভাবেই হোক তুই তোর ভাইকে একটু ম্যানেজ কর, নয়তো অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। হৃদিতার এমন অবস্থা দেখে তানিশা বলে উঠল, থাক, আর কান্না করতে হবে না, আমি তোকেই আমার ভাইয়ের বউ বানিয়ে নিয়ে যাব। কি, যাবি না আমার ভাইয়ের বউ হয়ে? হৃদিতা লজ্জায় লাল হয়ে গেল। তারপর বলল, ধুর, কি যে বলিস না, লজ্জা লাগে তো। তানিশা হেসে হেসে বলল, আমার বান্ধবী তো দেখছি লজ্জায় অনেকটা লাল হয়ে গেছে, তাহলে তো তোদের সেটিংটা তাড়াতাড়ি করে দিতে হয়। তানিশা হৃদিতাকে এসব বলল, কেন জানি তারও অনেক খারাপ লাগা কাজ করছে। মিথ্যা একটা চিঠির জন্য আপন ভাইকে এসব চরিত্রহীন বলে গালি দিয়েছে সে। এসব ভাবতে তানিশার নিজেকে ছোট মনে হচ্ছে। অপরদিকে ঢাকায় এসে পৌঁছিলাম দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর। তারপর কোনো কিছু না ভেবে রাকিবের বাসায় ঠিকানা চলে গেলাম। দরজায় কলিং বেল বাজতেই একটা সুন্দর স্মার্ট মেয়ে দরজা খুলে দিয়ে বলল, কাকে চাই? আমি বললাম, ইয়ে মানে এটা কি রাকিবের বাসা? সুন্দরী মেয়েটা বলল, জি, রাকিবেরই বাসা। আপনি কে? আমি বললাম, রাকিব আমার বেস্ট ফ্রেন্ড। গ্রামে আমরা 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত একসঙ্গে পড়ালেখা করেছি। যার দরুন বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর। আচ্ছা, এখন কি রাকিব বাসায় আছে? সুন্দরী মেয়েটা বলল, ও, তার মানে আপনার নাম নিশ্চয়ই রনি, রাইট? আমি বললাম, জি হ্যাঁ, কিন্তু আপনি কেমনে আমার নামটা উপলব্ধি করতে পারলেন সেটা আগে বলুন। মেয়েটা বলল, সবই বলবো, তার আগে ভিতরে আসুন। মেয়েটি বলল, এই শুনছো, বাহিরে এসে দেখো কে এসেছে। রাকিব বলল, কে এসেছে? কিপ এই বলে যেই আমাকে দেখলো বেশ তখনই আনন্দের সহিত বলল, আরে দোস্ত, কেমন আছিস? আমি বললাম, ভালো। সেই যে গ্রাম থেকে এসে পড়লি, কই একদিনও তো ফোন দিয়ে খোঁজ খবর নিলি না। রাকিব বলল, সরি দোস্ত, ভুল হয়ে গেছে। এছাড়া আমার এইদিকে অনেক ধকল গিয়েছে। আচ্ছা, এসব কথা পরে হবে, আগে ফ্রেশ হয়ে আয়। এই নীলা, যাও, রনির জন্য ভালো কিছু খাবার রান্নার আয়োজন করো। নীলা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি বরং এর মধ্যে রান্নার কাজটা সেরে নেই। রাকিব বলল, এখন বল, ঢাকায় কেন আসছিস? আমি বললাম, ওই একটা চাকরির ইন্টারভিউ দিতে। কিন্তু তার আগে বল, মিলা নামে যাকে এতক্ষণ ডাকলি সে তোর কে হয়? রাকিবের কাছে গ্রামের বিষয়টি গোপন রেখে অন্য টপিকে গেলাম। রাকিব বলল, ও হচ্ছে আমার স্ত্রী নীলা, গত মাসেই পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। আমি বললাম, বিয়েটা করলি ভালো কথা, তো আমাদের ফোন করেও তো জানাতে পারতি, জানালি না কেন? রাকিব বলল, বিয়ের চাপে সবকিছু কেমন জানি গুলিয়ে ফেলেছিলাম। এসব আলোচনা করতেই রাকিবের স্ত্রী নীলা এসে বলতে লাগলো, এই তোমরা খেতে বসো, খাবার রেডি হয়েছে। ব্যাস, রাকিবের সঙ্গে খেতে বসলাম। রাকিবের স্ত্রীও ভালো মানের রাঁধুনি, সেটা খাবার মুখে দিয়েই বুঝতে পারলাম। খাবার খাওয়ার মাঝেই রাকিবকে উদ্দেশ্য করে বলে উঠলাম, রাকিব, ভাবি কিন্তু ভালোই রান্না করতে পারে দেখছি। তাছাড়া আজকালকার যুগের মেয়েরা ভালো মানের রান্না করা তো দূরে থাক, কিচেনের কাছেই যায় না। সেদিক থেকে নীলা ভাবি স্মার্ট হলেও রান্না বান্না কিন্তু ভালোই শিখেছে। রাকিব বলল, আর বলিস না, দিনে 1000 রকম আইটেম খাবার রান্না করে খাওয়ায় আমাকে। তাছাড়া নীলা রান্না বান্না করতে অনেক ভালোবাসে, এর জন্য তো নীলা রান্নার খাবারে এতটা জাদু। নীলা রাকিবকে একটু খুঁচা মেরে বলল, খুব পাম দেয়া হচ্ছে তাই না? আমি বললাম, ভাবি, সত্যিই আপনার রান্নাটা অনেক ভালো। নীলা বলল, ধন্যবাদ ভাইয়া। খাবারের পর্ব শেষ করে উঠতেই রাকিব বলল, তো এখন কার কাছে যাবি? আমি বললাম, না মানে 2টা দিন তোর এখানেই আপাতত আমাকে থাকতে হবে। একথা বলতে মিলা রাকিবকে ইশারা করে কি যেন বলল। বেশ, রাকিব কিছুক্ষণ দম নিয়ে বলতে লাগলো, সরি দোস্ত, এখানে মনে হয় থাকা হবে না তোর।
আমি বললাম কেন? রাকিব বলল আজ রাত 9টায় নীলাকে নিয়ে তাদের বাসায় যেতে হবে। একা বাসায় তুই কেমনে থাকবি? তার থেকে আমার এক পরিচিত হোস্টেল আছে, নাম বলে দিচ্ছি, সেখানে গিয়ে আমার নাম বললেই ডিসকাউন্ট পাবি। রাকিবের কথা শুনে এবার বুঝতে পারলাম প্রকৃতপক্ষে সে আমাকে বাসায় আশ্রয় দিতে নারাজ, কিন্তু আমার মুখের উপর না করতে পারছে না দেখে আমাকে এখান থেকে তাড়ানোর একটা বাহানা বানাচ্ছে, সেটা রাকিবকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। এসব আনমনে ভাবতে ভাবতে রাকিব বলে উঠল, কিরে কি ভাবছিস? ওখানে কোনো সমস্যা হবে না। রাকিব বলল, আমি ফোন করে সব ঠিক করে দিচ্ছি, তুই বরং সেখানেই চলে যা। রাকিবের আচরণ দেখে কেমন জানি নিজেকে অসহায় লাগছে। মুখের উপর না করতে পারছে না দেখে বাহানা ধরে আমাকে তাড়াচ্ছে। না, এখানে থাকতে হয়তো ওদের সমস্যা হচ্ছে, বরং আমি এখান থেকে এখনই চলে যাই। এসব ভেবে রাকিবকে উদ্দেশ্য করে বলে উঠলাম, না রে দোস্ত, সেটা আর প্রয়োজন হবে না, ভালো থাকিস, চললাম। মন খারাপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে যেতেই ব্যাগে রাখা চেনটির কথা মনে পড়ে গেল। এই চেনটা হৃদিতাকে দিবার জন্য অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সুযোগ আর আমার হলো না। ব্যাস দরজার ওখান থেকে আবার ফিরে নীলা ভাবির কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠল, কিরে কিছু বলবি? আমি বললাম, না তেমন কিছু না, এই চেনটা